জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো জেনে থাকবেন যে গত কয়েকদিন ধরে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে বা পিওকের লোকেরা ভারতের সঙ্গে জুড়ে যাওয়ার দাবিতে রাস্তায় নেমেছে। এই প্রতিবাদকারীদের সোজাসুজি দাবি, কারগিল কি রাস্তা খোলো, হামে কাশ্মীর মে জোড়ো, টোটা रिश्ता जोड़ दो, कारगिल की रास्ता खोल दो। हमें नहीं जाना तुम्हारे मुल्क में, खोलो कारगिल का रास्ता, खोलो हमारा तारीखी रास्ता, हम कारगिल की तरफ जाएंगे। মানে যে সম্পর্কটা ভেঙে গেছে সেই সম্পর্কটা আবার জুড়ে দাও, কারগিলের রাস্তা খোলো, আমাদেরকে কাশ্মীরের সঙ্গে জোড়ো। গত কয়েকদিন ধরে হাজার হাজার পিওকের বাসিন্দারা প্রাণের মায়া তুচ্ছ করে পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে। সবচেয়ে বড় কথা হলো তারা প্রকাশ্যে নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চাইছে যাতে তাদেরকে পাকিস্তান থেকে মুক্ত করে ভারতের সঙ্গে জুড়ে নেয় নরেন্দ্র মোদী। मोदी जी से अपील करना चाहती हूँ कि वो हमें हमारी रियासत में आने की इजाजत दें। हमें तो नहीं नवाज शरीफ चाहिए, ना बेनजीर चाहिए, ना हमें इमरान खान चाहिए, हमें सिर्फ प्राइम मिनिस्टर मोदी चाहिए। পাকিস্তান সরকারের শোষণে অতিষ্ঠ পিওকের জনগণ এমনিতেই খেপেছিল, আর এখন যখন আটার দাবিতে তারা রাস্তায় নেমেছে তখন আটার বদলে পাক সেনারা তাদের উপরে রাবার বুলেট চালাচ্ছে। এক কথায় আজকের পরিস্থিতিটা আসলে ৭১-এর বাংলাদেশের পরিস্থিতির মতোই কিন্তু ভয়াবহ হয়ে উঠেছে। এতটাই ভয়াবহ যে তারা সব ভয় ডর সরিয়ে ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার পোস্টার দিচ্ছে প্রকাশ্যে। পিওকের স্থানীয় নেতারা প্রকাশ্যে বলছে তাদের মুক্তির জন্য ইসলামাবাদের বদলে তাদের দিল্লির দিকে আওয়াজ দিতে হবে। এখন নিশ্চয়ই জানতে চাইছেন যে কেন এরকম দাবি উঠছে। তাহলে কি ভারতের অবিচ্ছেদ্য অংশ পিওকে, যেটা পাকিস্তানের অবৈধ দখলে রয়েছে, সেই পাক অকুপাইড কাশ্মীরের ভারতের সঙ্গে জুড়ে যাওয়াটা কেবল সময়ের অপেক্ষা? এই বিষয়ে কিন্তু একটা ইনডেপথ অ্যানালিসিস করব আজকের এই ভিডিওটাতে। যদিও তার আগে আমাদের পিওকের সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাসটা একটু জেনে নিতে হবে। দেখুন, 1947 সালে ভারত যখন স্বাধীন হচ্ছে তখন জম্মু কাশ্মীর ব্রিটিশ ভারতের একটা দেশীয় রাজ্য ছিল, যার রাজা ছিলেন হরি সিং। অনেকেই আপনারা জানেন। আমরা জানি যে যে কোনো দেশীয় রাজার কাছে সেই সময় দুটো অপশন ছিল, হয় তারা ভারতীয় ইউনিয়নে যোগ দেবে, নতুবা তারা পাকিস্তান ইউনিয়নে যোগ দেবে। হরি সিং কী করবে এটা নিয়ে অন্যান্য রাজার মতো হরি সিং নিজেও কিন্তু বিভ্রান্ত ছিল। কিন্তু এই সময় 1947 সালের 24শে অক্টোবর পাকিস্তানের সেনা তাদের পোশাক বদলে হানাদার সেজে কাশ্মীরকে আক্রমণ করতে শুরু করে দিলে হরি সিং ভয় পেয়ে ভারতের সাহায্য চান। এই সময় ভারত অবশ্য বলে যে আপনি অফিসিয়ালি আগে ভারতের সঙ্গে যুক্ত হন, ভারতের অঙ্গীভূত হন, তারপরে নিশ্চয়ই আপনার কাশ্মীরকে আমরা রক্ষা করব। তারপরে দুদিন পরে 26শে অক্টোবর 1947-এ অবশেষে রাজা হরি সিং যখন ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন, ভারতের চিঠিতে সই করলেন, তখন কিন্তু অফিসিয়ালি কাশ্মীরটা ভারতের অঙ্গীভূত হয়ে গেল। কিন্তু সেই সময় কাশ্মীরের যে অংশটা পাকিস্তানের এই হানাদার বাহিনীর দখলে চলে গেছিল, সেই অংশটা কিন্তু নেহরুর চরিত্রের দুর্বলতার জন্য বা মূর্খামির জন্যই এখনো পাকিস্তানের নিয়ন্ত্রণেই থেকে গেল। কিভাবে পাকিস্তানের নিয়ন্ত্রণে থেকে গেল সেই ইতিহাসটা নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো। কিন্তু যে অংশটা সেই সময় পাকিস্তানের অধিকৃত থেকে গেল, সেই অংশটাকে পাকিস্তান এখন বলে আজাদ কাশ্মীর, আমরা যেটাকে পাক অকুপাইড কাশ্মীর বলি। পরে পাকিস্তান সেই অংশের একটা অংশকে চীনকে উপহার হিসেবে দিয়ে দেয়, যেটা এখন আকসাই চীন নামে পরিচিত। অনেকেই আপনারা জানেন। এখন পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে, সেটা দুটো অংশে ভাগ করে তারা শাসন করছে। একটা হচ্ছে আজাদ কাশ্মীর, আর একটা অংশ হচ্ছে গিলগিট বাল্টিস্তান। এই হলো পিওকের সংক্ষিপ্ত ইতিহাস। এখন আসি আজকের কথায়। দেখুন, আমরা জানি যে কাশ্মীর থেকে যখন 370 নম্বর ধারা উঠে গেল, তারপর থেকে আজ পর্যন্ত বর্তমান ভারত সরকার কাশ্মীরের দিকে যে পরিমাণে নজর দিচ্ছে, সুনজর দিচ্ছে, সেটা কিন্তু অভূতপূর্ব, আগে কখনো হয়নি। একদিকে যেমন ভারত সরকার বিরাট ইনভেস্টমেন্ট করছে কাশ্মীরে, তেমনি বিরাট ফরেন ইনভেস্টমেন্টও কিন্তু কাশ্মীরে আসছে। সব মিলিয়ে শেষ 2-3 বছরে কাশ্মীরের উন্নয়ন কিন্তু এক কথায় অভূতপূর্ব। সেটা কিন্তু সংবাদ মাধ্যম স্বীকার করছে ইন্টারন্যাশনাল লেভেলে। Now, it has been 4 years since the abrogation of Article 370 in India's Jammu and Kashmir. Winds have changed direction. আর কাশ্মীরের এই চোখে পড়ার মতো উন্নয়ন যে শুধু আমরা দেখতে পাচ্ছি এমন নয়, সারা বিশ্ব দেখতে পাচ্ছে পাক অকুপাইড কাশ্মীরের লোকেরাও। পাক অকুপাইড কাশ্মীরের লোকের যে সমস্ত আত্মীয় স্বজনরা কাশ্মীরে থাকে, তারা রোজ দিন ভারতের কাশ্মীরের ছবি পিওকের মানুষদেরকে পাঠাচ্ছে। শুধু তাই নয়, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে তারা স্পষ্ট দেখতে পাচ্ছে যে কাশ্মীর প্রতিদিনই কিভাবে একটু একটু করে দ্রুত গতিতে উন্নতি করে চলছে।
হচ্ছে। যখন পিওকের লোকেদের আটার দাবিতে রাস্তায় নেমে রাবার বুলেট খেতে হচ্ছে, তখন তারা দেখছে যে কাশ্মীরে রোড তৈরি হচ্ছে, হাই অল্টিটিউড ব্রিজ তৈরি হচ্ছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইউনিভার্সিটিজ, কলেজ, হসপিটালস, মেডিকেল কলেজ তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের টাউনশিপ এবং অবশ্যই ট্যুরিজম হাব। তারা দেখছে ভারতের কাশ্মীর প্রতিদিন কিভাবে সেজে উঠছে, সুদৃশ্য বাড়ি, অফিস, রাস্তাঘাট, উদ্যান, ফোয়ারা তৈরি হচ্ছে, পুরো কাশ্মীর চকচকে হয়ে যাচ্ছে। আর এই চকচকে কাশ্মীরের টানে কোটি কোটি টাকা নিয়ে গোটা পৃথিবী থেকে, ভারতের অন্যান্য অংশ থেকে পর্যটকরা দলে দলে ঢলে ঢলে কাশ্মীরে আসছে। একটা পরিসংখ্যান বলছে যে লাস্ট ইয়ারে কাশ্মীরে ঘুরতে আসা পর্যটকের সংখ্যা সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে, আর আগামী বছর সেই রেকর্ডটা আবারও ছাপিয়ে যাবে। পর্যটকদের খরচ করে যাওয়া এই বিপুল টাকাটা কাশ্মীরের মানুষের হাতে যখন আসছে, তখন তাদের দৈনন্দিন জীবনে যেমন উন্নতি হচ্ছে, লাইফস্টাইলে যেমন উন্নতি হচ্ছে, সেই টাকায় কিন্তু গোটা কাশ্মীরেরও উন্নতি হচ্ছে। অন্যদিকে পিওকেতে বা পাক অকুপাইড কাশ্মীরের মানুষজনকে এখনও কিন্তু মাটির রাস্তায় হাঁটতে হচ্ছে, বাঁশ আর কাঠের তৈরি সেতুতে চলতে হচ্ছে, আটার দাবিতে রাস্তায় নামতে হচ্ছে, এবং সেই দাবিতে রাস্তায় নেমে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে রাবার বুলেট খেতে হচ্ছে। শুধু তাই নয়, তারা দেখতে পাচ্ছে যে কাশ্মীরে G20-র মতো ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে, সেখানে সারা বিশ্ব থেকে প্রতিনিধিরা আসছে। কাশ্মীরে খুলছে ইন্টারন্যাশনাল মিউজিক্যাল কনসার্ট, কাশ্মীরে কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল ফর্মুলা রেসিং কার বা ফর্মুলা রেস কার। শুধু এখানেই শেষ নয়, এশিয়ান লাইট ইন্টারন্যাশনালের প্রতিবেদনে জানানো তথ্য অনুযায়ী আজকের কাশ্মীরে 35টা বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে পিওকেতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মাত্র 6টা। কাশ্মীরে 4টি বিমানবন্দর রয়েছে, পিওকেতে মাত্র একটা, তাও পিওকের যে বিমানবন্দর সেটা ধারে ভারে, কাশ্মীরের কোনো বিমানবন্দরের ধারে কাছেও আসতে পারবে না। শুধু এখানেই শেষ নয়, পিওকের সবচেয়ে খারাপ পরিস্থিতি কিন্তু সেখানকার হাসপাতালগুলোতে। আপনি জানলে অবাক হবেন যে আমাদের কাশ্মীরে স্বাস্থ্যকেন্দ্র, ছোট চিকিৎসালয় এবং বড় হাসপাতাল, ছোট হাসপাতাল মিলিয়ে যেখানে 2812টা হাসপাতাল রয়েছে, সেখানে পাক অকুপাইড কাশ্মীরে মাত্র 23টা হাসপাতাল রয়েছে। আই রিপিট, মাত্র 23টা হাসপাতাল রয়েছে। এই 23টা হাসপাতালের উপরে ভরসা করার ফলে প্রতি বছর সাধারণ রোগের আক্রান্ত হয়ে পিওকের মানুষেরা মারা যাচ্ছে অকালে মারা যাওয়ার কারণ কিন্তু একটাই, যে তারা অবৈধভাবে পাকিস্তানের দখলদারিত্বে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী পিওকের সবচেয়ে মানুষ মারা যায় আর একটা ঘটনায়, সেটা হলো পথ দুর্ঘটনায়। খারাপ রাস্তার কারণে প্রতি বছর এখানে এত দুর্ঘটনা ঘটে যে মানুষ কিন্তু মারা যাচ্ছে। কেন? তার কারণ যে এক্সিস্টিং রাস্তাগুলো রয়েছে তার এত অবস্থা খারাপ, সেগুলো সারানোর মতো ইনভেস্টমেন্টও কিন্তু পাকিস্তান সরকারের কাছ থেকে পিওকের অধিবাসী বা জনগণরা পাচ্ছে না। स्कूल की माकूल इमारतें न होने की वजह से, सड़कें न होने की वजह से, पानी का माकूल इंतज़ाम न होने की वजह से, डिस्पेंसरी न होने की वजह से, सेहत की सहूलियात मुयसर न होने की वजह से लोग इंतहाई अजियत का शिकार। আর যদি আমাদের কাশ্মীরের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে কাশ্মীরে 2023 সালে শুধুমাত্র সড়ক নির্মাণের জন্য খরচ করা হয়েছে 1 লক্ষ কোটি টাকা। জাস্ট থিঙ্ক দ্য অ্যামাউন্ট, 1 লাখ ক্রোড় রুপি আমরা গত 2023 সালে কাশ্মীরের সড়ক তৈরির জন্য খরচ করেছি। আজকের কাশ্মীরে প্রতিদিন গড়ে 15 কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি হচ্ছে। আর অন্যদিকে পিওকেতে রাস্তাঘাট দেখলেই মনে হচ্ছে যে আজও পিওকের মানুষেরা যেন মধ্যযুগেই পড়ে রয়েছে। পিওকের মানুষরা যেখানে আজও রেলগাড়ি চোখে দেখেনি, রেল লাইন চোখে দেখেনি, সেখানে ভারতের কাশ্মীরে 2023 সালের রেলওয়ে নেটওয়ার্ক নির্মাণের ব্যয়ে ভারতের 3য় স্থানে অবস্থান করছে কাশ্মীর। আই রিপিট, সারা ভারতের রাজ্যগুলোতে রেলওয়ের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই তালিকায় কাশ্মীরের অবস্থান কিন্তু 3য়। জাস্ট থিঙ্ক দ্য হিউজ ইনভেস্টমেন্ট। আর এই বিগ ইনভেস্টমেন্টের জন্যই কিন্তু কাশ্মীরের চেনাব নদীর উপর নির্মিত হয়েছে বিশ্বের উচ্চতম হাই অল্টিটিউড দীর্ঘতম রেল ব্রিজ। এটা সম্ভব হয়েছে এই বিগ ইনভেস্টমেন্টের কারণে। শুধু তাই নয়, জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। কাশ্মীরের আশেপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাগুলোকে রেল নেটওয়ার্কের মাধ্যমে শ্রীনগরের সঙ্গে যুক্ত করা হচ্ছে। সেখানে পিওকের দিকে যদি তাকান তাহলে সেখানকার মানুষ আজও রেলগাড়ি চোখে দেখলো না, রেলওয়ে নেটওয়ার্ক তো অনেক দূরের ব্যাপার। আই রিপিট, দেয়ার ইজ নো রেলওয়ে নেটওয়ার্ক ইন পাক অকুপাইড কাশ্মীর আজ পর্যন্ত। এছাড়াও প্রতি বছর কাশ্মীরে যে পরিমাণে বিনিয়োগ এখন আসছে, যে পরিমাণ ব্যবসা হচ্ছে, সেই পরিমাণ বিদেশি বিনিয়োগটা শুধু পিওকের সঙ্গে তুলনা কেন, যদি গোটা পাকিস্তানের বিনিয়োগের সঙ্গে তুলনা করা যায় তাহলে শাহবাজ শরীফের চোখে জল চলে আসবে।
এমনিতেই গোটা পাকিস্তানের আর্থিক অবস্থার যা হাড়িঢাল, আটা সবজি জোগাড় করতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF যে টাকা ধার দিয়ে রেখেছে তার সুদ চাইছে বারে বারে, তারা দিচ্ছে। শুধু তাই নয়, এই বুঝি টাকা ধার চাইবে সেই ভয়ে অন্য কোনো প্রতিবেশী দেশ বা অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ফোন পর্যন্ত ধরছে না। সেখানে ভারতের সঙ্গে পাল্লা দিয়ে পিওকের উন্নতি করাটা আজকের পাকিস্তানের কাছে কি সম্ভব? নিশ্চয়ই বুঝতে পারছেন। আর তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা সহজ সলিউশন নিয়েছে, আটা চাও তো বুলেট খাও। আটার দাবিতে তোমরা রাস্তায় নেমেছো, পাক সেনাবাহিনী দিয়ে সেখানে আমরা রাবার বুলেট চালাচ্ছি। আর এই রকম যদি হয়, খুব স্বাভাবিকভাবেই সেখানকার মানুষজন আওয়াজ তুলছে যে পাকিস্তানের থেকে পিওকে মুক্ত করবার জন্য এবার আর ইসলামাবাদের দিকে নয়, আওয়াজ তুলতে হবে দিল্লির দিকে। अपील करते हैं हिंदुस्तानी गवर्नमेंट से कि खुदारा नरेंद्र मोदी आओ और इस जुल्म से यहाँ निजात दिलाओ लोगों को। পরিসংখ্যান দিয়ে পাকিস্তানের আজকের এই আর্থিক অবস্থা বিচার করলে আমরা দেখতে পাবো পাকিস্তান আজ পর্যন্ত যে পরিমাণ ধার নিয়ে রেখেছে তার আসল তো দূরের কথা, সুদও দিতে পারবে না। আর অন্যদিকে সাহায্যের লোভে চীনের দিকে যখনই পাকিস্তান ঝুঁকেছিল তখন একে তো লোন ট্র্যাপে বা ঋণের ফাঁদে পড়েইছে, অন্যদিকে তখন থেকেই কিন্তু পাকিস্তান আমেরিকার 20 নজরেও পড়ে গেছে। আমরা জানি যে দেশ আমেরিকার 20 নজরে পড়ে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাদেরকে কোনো রকম সাহায্য তো করেই না, আর তার লোন মুকুব করা বা সুদ মুকুব করাটা তো অনেক দূরের ব্যাপার। তার ওপরে পাকিস্তানের জিডিপির অবস্থাও বর্তমানে খুব খারাপ। এই অবস্থায় নিকট ভবিষ্যতে IMF যে পাকিস্তানকে কোনো রকমের লোন দেবে এর কোনো সম্ভাবনা নেই, আবার নিকট ভবিষ্যতে IMF পাকিস্তানকে যে লোন দিয়েছে সেটা মুকুব করে দেবে এরও কোনো সম্ভাবনা নেই। বরং IMF রিসেন্টলি পাকিস্তানকে চাপ দিচ্ছে যে তারা অন্তত একটা এমন কিছু করুক যাতে তারা বুঝতে পারে যে পাকিস্তান সরকার কিছু রোজগার করছে, তাদের কিছু ভাড়ারে আসছে, তাদের কিছু রোজগার হচ্ছে, যে টাকা দিয়ে তারা IMF এর লোনটা বা লোনের সুদটা দিতে পারবে। এই অবস্থার চাপে পড়ে পাকিস্তান সরকার এমনকি খাদ্যপণ্যের ওপরেও যে সাবসিডিটুকু ছিল সেটুকু তুলে দিয়েছে। ফলে শুধু পিওকে নয়, গোটা পাকিস্তান জুড়েই নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম, এমনকি আটার দাম পর্যন্ত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে গেছে। अब महंगाई का आपको पता है क्या आलम है, आटा कहाँ पे पहुँच गया है, लोग लाइनों में लगे हैं, आटा मिल नहीं रहा। IMF এর ঋণের সুদের চাপে পড়ে পাকিস্তান সরকার বিদ্যুতের দাম পর্যন্ত বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। এর ফলে পিওকেতে একে কোনো শিল্প নেই, কোনো কাজ নেই, কোনো কর্মসংস্থান নেই। তাই এই বর্ধিত বিল তারা কোথা থেকে দেবে, তাই তারা কিন্তু রাস্তায় নেমেছে। তাদের আরও অভিযোগ যে পাকিস্তানের ম্যাক্সিমাম বিদ্যুৎ তৈরি হয় পিওকেতে, পিওকের নদীগুলো থেকে জলবিদ্যুৎ তৈরি করে, তাই তাদের কাছ থেকে জলবিদ্যুৎ তৈরি করে তাদেরকে বেশি দামে বেচবে পাকিস্তান। এই শোষণ, এই বঞ্চনা কিন্তু তারা মানতে পারছে না। শোষণ শুধু এখানেই নয়, গত 75 বছর ধরে তারা দেখেছে পিওকের খনিজ সম্পদকে তুলে নিয়ে গিয়ে পাকিস্তানের সরকার কখনো পাঞ্জাবে, কখনো সিন্ধু প্রদেশে শিল্প করেছে। আর এখন যখন পাকিস্তানে কোনো শিল্প নেই, এই পিওকে থেকে খনিজ সম্পদ তুলে নিয়ে গিয়ে পাকিস্তান সরকার সরাসরি চীনের কাছে বেচে দিচ্ছে আকরিক, চীনের কাছে বেচে দিচ্ছে খনিজ। গত 75 বছরে এই নিরবিচ্ছিন্ন শোষণে অতিষ্ঠ হয়ে মানুষ কিন্তু অবশেষে আজকে রাস্তায় নেমেছে। অত্যাচারটা, শোষণটা, বঞ্চনাটা কোন পর্যায়ে গেলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পরিষ্কার তার বক্তব্যে বলে যে যেভাবে পাকিস্তানের সেনা পিওকের জনগণের ওপরে অত্যাচার চালাচ্ছে তাতে খুব বেশি দেরি নয়, বাংলাদেশের মতো কিন্তু আবারও আমরা পাকিস্তানের একটা অংশকে হারাবো, পিওকে পাকিস্তানের সঙ্গে রাখা যাবে না, অচিরেই তারা আলাদা হয়ে যাবে। কি বলেছেন ইমরান খান, নিজে কানে একবার শুনুন। मैं आपको आज कहता हूँ पाकिस्तान के 3 हिस्से होंगे, जो कि आप आम इनके थिंक टैंक्स, हिंदुस्तान के थिंक टैंक्स में देख लें, बाहर जो सारे बलूचिस्तान को अलहदा करने के प्लान हैं, इनके प्लान बने हुए हैं। ইমরান খানের বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনলেন, কিন্তু এখন নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন যে তাহলে ভারত কি ভাবছে। পাকিস্তানের এই দুর্বল অবস্থায় ভারত কি সেনা পাঠিয়ে পাক অকুপায়েড কাশ্মীরকে দখল করে নেবে? এটাই কিন্তু ভারতের মানুষের কাছে এখন লাখ টাকার প্রশ্ন। আর এই উত্তরটা আমরা কিন্তু নিজেরা না দিয়ে ভারত সরকারের যারা মন্ত্রী বা নেতা তাদের কাছ থেকেই ধাপে ধাপে জানি। চলুন দেখুন পিওকে সম্পর্কে আমাদের অবস্থানটা কি, সেটা নিয়ে কিন্তু আমাদের অমিত শাহ একেবারে লোকসভায় দাঁড়িয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন যে পিওকে আমাদের অবিচ্ছেদ্য অংশ, এটা নিয়ে যেন কারোর মনে কোনো সন্দেহ না থাকে। कि जम्मू एंड कश्मीर के पीएको को आप भारत का हिस्सा नहीं मानते हो क्या? एग्रेसिव ना हो, जान दे देंगे इसके लिए। क्या बात कर रहे हो आप? एग्रेसिव होने की क्या बात कर रहे हो?
এখন পিওকেতে সেনা অভিযান হবে কিনা সে বিষয়ে কিন্তু অনেকদিন আগেই বলে দিয়েছিলেন আমাদের ফরমার চিফ অফ আর্মি স্টাফ বিপিন রানওয়াত। একই সুরে কথা বলেছেন কিন্তু ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিংও। অর্থাৎ এটা তো আমাদের কাছে স্পষ্ট হয়েই গেল যে পিওকেটা ভারতের অংশ আপনা আপ হয়ে যাবে, কিন্তু এরপরেও নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে যে সেটা কিভাবে হবে। দেখুন উত্তরটা খুব সোজা। যেভাবে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছিল সেই একই প্রক্রিয়াটা কিন্তু এখন পিওকেতে পাক অকুপায়েড কাশ্মীরেও চলছে। আশা করি ব্যাপার স্যাপারগুলো আপনারাও বুঝতে পাচ্ছেন। রোজ দিন কাশ্মীর এবং পিওকের মধ্যে উন্নতির যে ফারাকটা পিওকে সাধারণ জনগণের চোখে পড়ছে। যেভাবে আটার দাবিতে রাস্তায় নামলে পাকিস্তানের সেনারা তাদেরকে রাবার বুলেট খাওয়াচ্ছে, তাতে বাংলাদেশের মতো নতুন একটা মুক্তিযুদ্ধ পিওকেতে যে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এটা শুধু সময়ের অপেক্ষা। আর পিওকেতে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে মুক্তিযুদ্ধ শুরু হলে প্রয়োজন মতো ভারত কী করবে সেটা তখনই দেখা যাবে। এটা তো পরিষ্কার যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মানুষ জনগণ চাইছে ভারতের সঙ্গে সংযুক্ত হতে, তারা চাইছে না পাকিস্তানের সঙ্গে থাকবে। যখন সেখানকার জনগণই আমাদের সঙ্গে থাকতে চাইছে, আমাদের সঙ্গে সংযুক্ত হতে চাইছে, তখন পাকিস্তানের শাসকের সাধ্য কি যে তাদেরকে আটকে রাখবে। এই হলো আমার কথা, গোটা আলোচনা ইন ডেপথ। এখন আমি আপনাদের কাছে জানতে চাইব যে আপনারা কি মনে করেন, এখনই কি আমাদের সেনাবাহিনী পাঠিয়ে পাক অকুপায়েড কাশ্মীরকে দখল করে ভারতের অঙ্গভূত করে নেওয়া উচিত, নাকি ৭১-এর বাংলাদেশের মতো আরও একটা মুক্তিযুদ্ধের অপেক্ষায় থাকা উচিত? আপনার মূল্যবান কমেন্ট কিন্তু নিশ্চয়ই কমেন্ট বক্সে করবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার কিন্তু আমি অপেক্ষায় রইলাম। যদি অন্য কোনো কমেন্ট করতে চান সেটাতেও স্বাগত, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ি। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন পরিচিতদের সঙ্গে আপনার সোশ্যাল মিডিয়াতে বা হোয়াটসঅ্যাপে। আর নতুন যদি হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, নতুন ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।